যেন সে এ ব্যাপারে কিছুই জানে না। এদিকে এসব কথা বলে ফার্লি সেখান থেকে চলে যায়, কিন্তু ইয়োলার ব্যাপারে এই কথাগুলো কলেজে সবাই শুনেছে, যার ফলে সকলেই তাকে নিয়ে মজা করতে থাকে। ইয়োলা এতে প্রচণ্ড লজ্জা এবং অপমান বোধ করে, আর সে কাঁদতে কাঁদতে দৌড়ে মিটিং রুমে চলে যায়। এখানে এসে সে প্রচুর পরিমাণে কান্না করতে থাকে, কারণ সে আজ কলেজের সকলের কাছে অনেক ছোট হয়ে গিয়েছে। ঠিক তখনই সেখানে র্যানো চলে আসে, আর সে ইয়োলাকে বলে, কি হয়েছে তোমার, তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? ইয়োলা তখন র্যানোকে ফার্লির ব্যাপারে সবকিছু খুলে বলে। সে বলে ফার্লির জন্যই আজকে সে কলেজের সকলের কাছে ছোট হয়ে গিয়েছে, কিন্তু র্যানো তাকে বোঝানোর চেষ্টা করে। র্যানো বলে, ফার্লি তোমাকে ভুল বুঝেছে, তাই সে রাগের মাথায় তোমাকে এসব কথা বলেছে, কিন্তু আমি নিশ্চিত ফার্লি তোমাকে কলেজের কারো সামনেই ছোট করতে চায়নি। হয়তো এটা রাগের মাথায় হয়ে গিয়েছে। আমরা সবাই তো অনেক বছরের বন্ধু, তুমিও তো ফার্লিকে খুব ভালো করেই জানো, ও তো এরকম মেয়ে নয়। ইয়োলা তখন বলে, তুমি ওর ব্যাপারে কিছুই জানো না। ও নিজেকে অনেক বড় মনে করে, ওর মনের ভেতরটা হিংসে এবং অহংকার দিয়ে ভরা। এমনকি ও তোমাকেও পছন্দ করে না, ও শুধু উপর দিয়ে আমাদেরকে ভালোবাসা দেখায়। কথাগুলো শুনে র্যানোর অনেক খারাপ লাগে, কারণ সে ফার্লিকে এতদিন অনেক ভালো জানতো। এরপর র্যানো ইয়োলাকে একটি ফাইল দেয়, আর এই ফাইলটির মধ্যে সেই প্রফেসর এবং স্টুডেন্টের গল্পটি রয়েছে। ফাইলটি দিয়ে র্যানো সেখান থেকে চলে যায়। এদিকে ইয়োলা এখানে বসে বসে সেই গল্পটি পড়তে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে সেই সাদা ধোঁয়াটি চলে আসে, আর সেটা ইয়োলার শরীরেও প্রবেশ করে। অন্যদিকে ফার্লি তার বন্ধুদের সাথে ক্লাস করছিল, কিন্তু ঠিক তখনই তাকে কেউ পেছন থেকে নাম ধরে ডাকে। তবে ফার্লি যখন পেছনে তাকায়, তখন সে পেছনে কাউকেই দেখতে পায় না। তাই ফার্লির কাছে মনে হয় সে হয়তো ভুল শুনেছে, তাই সে ক্লাসে আবারও মনোযোগ দেয়। ঠিক তখনই আবারও কেউ তাকে নাম ধরে ডাকে, কিন্তু ফার্লি এবারও কাউকে দেখতে পায় না। আর এমনটা ফার্লির সঙ্গে বারবার ঘটতে থাকে। তখন ফার্লির কাছে মনে হয় যে কেউ হয়তো তার সঙ্গে মজা করছে। এদিকে ঠিক তখনই ক্লাস টিচার ফার্লি এবং ইয়োলার ব্যাপারে কিছু কথা বলে। আসলে টিচারের কানেও তাদের ঝগড়ার ব্যাপারটি পৌঁছে গিয়েছে। তাই টিচার এখানে ফার্লিকে উদ্দেশ্য করে বলে, প্রত্যেকটি মানুষেরই আলাদা একটা লাইফ আছে, আর মানুষ তার লাইফে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কখনো কখনো মানুষ আবার ভুলও করে ফেলে, তবে তাই বলে মানুষের করা ভুলগুলো আমরা কখনো বাহিরের মানুষের সামনে তুলে ধরতে পারি না, বরং আমাদের উচিত মানুষের করা ভুল ত্রুটিগুলোকে গোপন করা। তাহলে আল্লাহও আমাদের ভুলগুলোকে গোপন করবে, এর ফলে পরকালে আমরা মুক্তিও পেয়ে যেতে পারি। ক্লাস টিচার কথাগুলো ফার্লিকেই বলছিল, আর ফার্লিও ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পারে। আজকে তো এমনিতেই ফার্লির মন ভালো নেই, তার উপর আবার টিচারের কথাগুলো সে সহ্য করতে পারছিল না। তাই ফার্লি এখানে ক্লাস টিচারের সঙ্গে তর্ক শুরু করে দেয়। ফলে ক্লাস টিচার অনেক রেগে গিয়ে ফার্লিকে ক্লাস থেকে বের করে দেয়। তো ফার্লি এখানে ক্লাসরুমের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক তখনই ফার্লির কাছে ওলফা এবং ডিনা আসে। ওলফা এখানে ফার্লিকে বলে, কি ব্যাপার ফার্লি, কতক্ষণ যাবৎ তোমাকে ফোন দিয়ে যাচ্ছি, তুমি আমার ফোন রিসিভ না করে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো। আমি সেই তখন থেকেই তোমাকে পুরো কলেজে খুঁজে বেড়াচ্ছি। একথা শুনে ফার্লি অনেক অবাক হয়ে যায়, কারণ একটু আগেই তো তারা একসঙ্গে ক্লাস করছিল, তাহলে তারা তাকে ফোন দিতে যাবে কেন? তাই ফার্লি এখানে ওলফার কথা বিশ্বাস করতে পারছিল না। ওলফা তখন ফার্লিকে তার ফোন চেক করতে বলে, কারণ ফোন চেক করলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ফার্লি যখন তার ফোনটি চেক করতে যায়, তখন তার মনে পড়ে যে সে তার ফোনটি ক্লাসরুমেই রেখে এসেছে। তাই ফার্লি সেখানে তার ফোনটি আনতে যায়, কিন্তু এখানে এসে ফার্লি আটকে ওঠে, কারণ সে দেখতে পায় তখন সে যেখানে ক্লাস করছিল সেটা আসলে কোনো ক্লাসরুম ছিলই না, বরং এটা হলো তাদের কলেজের একটি পরিত্যক্ত রুম, যেটা প্রায় কয়েক মাস ধরেই ফাঁকা পড়ে আছে। এরপর ফার্লি যখন পেছনে তাকায়, তখন সে সেখানে উলফা এবং ডিনাকেও দেখতে পায় না, এমনকি পুরো কলেজ একদম ফাঁকা হয়ে গিয়েছে। ফার্লি এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরও সে কোনো মতে ভয়ে ভয়ে সেই রুমটিতে তার ফোনটি আনতে যায়, কিন্তু যখনই সে তার ফোনটি হাতে নেয়, ঠিক তখনই সে তার ফোনের মধ্যে সেই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায়, অর্থাৎ তার ফোনটিতে ইফরিত জিনের ছবি ভেসে ওঠে। ফার্লি এতে আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই ছবিটি চেঞ্জ হয়ে তার ফোনে ওলফার কল আসে। ওলফা এখানে ফার্লিকে বলে, আমরা সবাই ম্যাগাজিন রুমে আছি, তুমি তাড়াতাড়ি করে এখানে চলে এসো। ফার্লি তখন ভয়ে ভয়ে সেখানে চলে যায়, আর এখানে এসে ফার্লি দেখে এখানে তার সব বন্ধুরাই রয়েছে, আর তারা সবাই মিলে সেই প্রফেসর এবং স্টুডেন্টের গল্পটির ব্যাপারে কথা বলছে। ইয়োলা এখানে বলে,
গল্পটি কলেজের ম্যাগাজিনে পাবলিশ করে দিতে, কারণ সেই প্রফেসর এবং স্টুডেন্টকে যেহেতু সবাই চেনে, তাই ম্যাগাজিনটি পাবলিশড হলেই ফেমাস হয়ে যাবে। ইয়োলার কথায় সবাই রাজি হলেও আর্গা এখানে আপত্তি জানায়, কারণ সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আর এটা যেহেতু সম্পূর্ণ একটি সত্য ঘটনা, তাই এই ম্যাগাজিনটি প্রকাশ করলে সবাই এই মেয়েটির ব্যাপারে সবকিছু জেনে যাবে, ফলে মেয়েটির অনেক বড় বদনাম হয়ে যাবে। তাই তারা শুধুমাত্র তাদের ম্যাগাজিনটি ফেমাস করার জন্য মেয়েটির এত বড় ক্ষতি করতে পারে না। এটা অনেক বড় একটি অন্যায়। তাই আর্গা এখানে তাদের সবাইকে অন্য একটি টপিক সাজেস্ট করে। আর্গা বলে, আমাদের এখানকার সবচাইতে বড় মাংসের বাজার থেকে আশেপাশের শহরে কোভিড-19 ছড়াচ্ছে। আমরা চাইলে এই টপিকের উপর একটি ম্যাগাজিন তৈরি করতে পারি। এতে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। তাছাড়া কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই ম্যাগাজিনটি তৈরি করতে কিছু ইনফরমেশনের প্রয়োজন। তাই আর্গা তাদের সবাইকে নিয়ে সেই মাংসের বাজারে যেতে চায়, কিন্তু তারা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল। তাদের মধ্যে শুধুমাত্র ফার্লিই ফ্রি ছিল। তাই আর্গা এখানে ফার্লিকেই তার সঙ্গে যেতে বলে। যদিও ফার্লি যেতে চাইছিল না, তবে আর্গার অনুরোধে সে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ইয়োলাকে দেখতে পাই। ইয়োলা এখানে তার কম্পিউটারের সাহায্যে সেই প্রফেসর এবং স্টুডেন্টের গল্পটিতে যেই মেয়েটি ছিল, ইয়োলা সেই মেয়েটির নাম এডিট করে সেখানে ফার্লির নাম বসিয়ে দেয়। এমনকি সে কারো অনুমতি না নিয়েই ম্যাগাজিনটি পাবলিশ করে দেয়। ইয়োলা আসলে চাইছিল কলেজের সবাই যেন ফার্লিকে ভুল বোঝে, আর পুরো কলেজে যেন ফার্লির বদনাম হয়ে যায়। অন্যদিকে আমরা ফার্লিকে দেখতে পাই। ফার্লি তার মা বাবার সাথে ডিনার করতে বসেছে। তবে সে তো একজন পিওর ভেজিটেরিয়ান। সে কখনোই শাকসবজি ছাড়া ভাত খায় না। আর আজকে সে কিনা মাংস খাচ্ছে। তাই ফার্লির বাবা কিছুটা অবাক হয়ে যায়। আর সে ফার্লিকে বলে, কি ব্যাপার ফার্লি, আজকে তুমি মাংস খাচ্ছ যে? একথা শুনে ফার্লি চমকে ওঠে। আর সে দেখতে পায় সে তো সত্যি সত্যিই মাংস খাচ্ছে। ফার্লি তখন দৌড়ে তার ওয়াশরুমে বমি করতে যায়, কিন্তু সে দেখতে পায় তার মুখ থেকে অনেকগুলো পোকা বের হয়ে এসেছে। এটা দেখে ফার্লি আরো বেশি ভয় পেয়ে যায়। আর সে ভয়ে তার মাকে চেপে ধরে, কিন্তু তার মা এখানে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে ফার্লির কি হয়েছে। এরপর পরের দিন সকালে ফার্লি কিছুটা স্বাভাবিক হলে সে আর্গার সঙ্গে সেই মাংসের বাজারে আসে। আর এখানে এসে তারা দেখতে পায় এই বাজারটিতে ইলিগেল সব প্রাণীর মাংস বিক্রি করা হচ্ছে, যেমন কুকুর, বিড়াল এবং আরো অনেক প্রাণী। আর এই প্রাণীগুলোর এমন করুণ পরিণতি দেখে ফার্লি অনেক কষ্ট পাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে থাকা একজন ব্যক্তি একটি কুকুরকে নির্মমভাবে হত্যা করছিল। এটা দেখে ফার্লি ভয়ে চিৎকার করে ওঠে। আর সে সেই ব্যক্তিকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তি তার কোনো কথাই শোনে না। সে পিটিয়ে পিটিয়ে কুকুরটিকে হত্যা করে ফেলে। এমন সময় ফার্লি একটি ভিশন দেখতে পায়। ফার্লি দেখে যে সে সেখানে বসে সেই কুকুরের মাংসগুলো অনেক মজা করে খাচ্ছে। এটা দেখে ফার্লি ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু ঠিক তখনই আর্গা তার হুঁশ ফিরিয়ে আনে। ফার্লি এখানে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, তাই সে দৌড়ে সেই বাজারের বাহিরে চলে আসে। তবে আর্গা এখানে ফার্লিকে বুঝিয়ে শান্ত করে। এরপর পরের দিন সকালে ফার্লি যখন কলেজে আসে, তখন কলেজের প্রায় সকলেই ফার্লির দিকে কেমন যেন অদ্ভুতভাবে দেখছিল। এমনকি ফার্লিকে কলেজের কয়েকজন ছেলে অনেক খারাপ কিছু ইঙ্গিত করে কথা বলে। আর্গা এতে প্রচন্ড রেগে যায়, ফলে তাদের সঙ্গে কলেজে আর্গার ঝামেলা শুরু হয়। অন্যদিকে ইয়োলা এসব দেখে খুব খুশি হচ্ছিল, কারণ ইয়োলা তো এটাই চাইছিল যে কলেজে ফার্লির বদনাম হয়ে যাক। আর ইয়োলার পাবলিশ করা ম্যাগাজিনের কারণেই ফার্লিকে এখন কলেজের সবাই খারাপ নজরে দেখছে। এদিকে কিছুক্ষণের মধ্যে ফার্লি এবং আর্গা জানতে পারে যে ইয়োলা কারো কাছ থেকে অনুমতি না নিয়েই সেই প্রফেসর এবং স্টুডেন্টের ম্যাগাজিনটি পাবলিশ করে দিয়েছে। এমনকি সে ম্যাগাজিনটিতে মেয়েটির বদলে এডিট করে সেখানে ফার্লির নাম বসিয়ে দিয়েছে, যার ফলে কলেজের সবাই ফার্লিকে খারাপ ভাবছে। তাই সঙ্গে সঙ্গেই আর্গা ইয়োলাকে অনেক কথা শোনায়, কিন্তু ইয়োলার এতে কোনো কিছুই যায় আসে না। ঠিক তখনই ইয়োলা একটি ভিশন দেখতে পায়। ইয়োলা দেখে আর্গা তাকে সসেস খেতে দিয়েছে। ইয়োলা তখন অনেক মজা করে সসেসগুলোকে কেটে কেটে খাচ্ছিল, কিন্তু ইয়োলা এখানে আসলে কোনো সসেজই খাচ্ছিল না, বরং সে তার নিজের হাতের আঙুল কেটে খেয়ে ফেলেছে। ফার্লি এবং আর্গা তখন সেখানে দৌড়ে আসে। আর ঠিক তখনই ইয়োলার হুঁশও ফিরে আসে, কিন্তু অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে ইয়োলা সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ফার্লি এবং আর্গা তাড়াতাড়ি করে
ইয়োলাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। এরপর ফার্লি তার বান্ধবী ওকটার সঙ্গে দেখা করে, কারণ ফার্লির কাছে মনে হচ্ছিল যে ওকটাই হয়তো এই বিষয়ে তাকে কিছু বলতে পারবে। তো ওকটা এখানে ফার্লিকে জানায় তারা সবাই মিলে যেই ম্যাগাজিনটি তৈরি করেছে সেই ম্যাগাজিনের গল্পটি পুরোপুরি সত্য হলেও ওকটা নিজে থেকেই সেই ম্যাগাজিনটিতে মেয়েটির ব্যাপারে আরো খারাপ কিছু অ্যাড করেছে, যাতে করে তাদের ম্যাগাজিনটি পাবলিসিটি পায়। কিন্তু এইসব বিষয় যখন সেই মেয়েটি জানতে পারে তখন সেই মেয়েটি প্রেগনেন্ট ছিল, আর সেই প্রফেসর মেয়েটিকে কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চেয়েছিল। তবে ম্যাগাজিনটি পাবলিশড হয়ে যাওয়ার ভয়ে তার আগেই মেয়েটি অ্যাবর্শন করে ফেলে, আর তখন থেকেই ইফরিত জিন ওকটার পিছু নিয়েছে, আর তার সঙ্গে সব সময় ভয়ানক সব ঘটনা ঘটে চলছে। কথাগুলো বলতে বলতে ওকটা আটকে ওঠে, আর সে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। ঠিক তখনই ফার্লির কাছে আর্গার ফোন আসে। আর্গা এখানে ফার্লিকে জানায় ইয়োলা হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে, আর সে নাকি পজেসড হয়ে গিয়েছিল। একথা শুনে ফার্লি অনেক ভয় পেয়ে যায়। এরপর সে উলফা এবং ডিনাকে নিয়ে উমির কাছে চলে আসে। উমি এখানে তাদের সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে। উমি বলে ফার্লি, ইয়োলা এবং ওকটা অনেক জঘন্যতম একটি পাপ করেছে। তারা তিনজনই গীবত করেছে, যার ফলে তাদের তিনজনের সঙ্গেই ইফরিত জিন এসব কিছু করেই চলছে। গীবত আসলে অনেক ভয়ানক একটি পাপ, আর এই গীবতকে হত্যার চাইতেও অনেক ভয়ানক একটি পাপ হিসেবে গণ্য করা হয়। কারণ হত্যা করতেও তো মানুষের স্থান, কাল, অস্ত্র এই সব কিছুই প্রয়োজন, কিন্তু গীবত যে কোনো জায়গাতেই হয়ে যেতে পারে। গীবত করতে শুধুমাত্র মানুষের মুখের কথাই যথেষ্ট। গীবত মানুষের বিশ্বাসে আঘাত করে, যার ফলে এক মুহূর্তেই একজন মানুষ আরেকজন মানুষের শত্রু হয়ে যায়, একটা ভালো সম্পর্কও নষ্ট হয়ে যায়। তাই গীবতকারী ব্যক্তির উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়, যার ফলে ইফরিত জিনের মতো খারাপ জিনেরা তাদের পিছু নিতে পারে। আর এটাই তাদের তিনজনের সঙ্গেই ঘটেছে। ইফরিত জিন তাদের পিছু নিয়েছে, আর ইফরিত জিনই তাদের তিনজনকে এভাবে ভয় দেখাচ্ছে। এরপর ফার্লি এখানে তার ভুল বুঝতে পারে। এরপর রাতের বেলা ফার্লি তার বাড়িতে এসে ইন্টারনেটে ইফরিত জিনের ব্যাপারে সার্চ করে, আর সে এখানে ইফরিত জিনের ব্যাপারে অনেক তথ্য পায়। কিছুক্ষণ পর ফার্লি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তবে ওয়াশরুমে এসে সে দেখতে পায় ওয়াশরুমের পটটিতে এক ধরনের তরল পদার্থ ফুটছে। তখনই সেই তরল পদার্থটি ফার্লির মুখে ছিটকে আসে। ফার্লি এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। এমন সময় ফার্লি লক্ষ্য করে সে সেই মাংসের বাজারে চলে এসেছে, আর এই বাজারটিতে এখন একজন মানুষও ছিল না। চারিদিকে একদম নিস্তব্ধ ছিল। ফার্লি ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ফার্লি সেখানে একজন মহিলাকে দেখতে পায়, আর এই মহিলাটি দেখতে অনেক ভয়ানক ছিল। ফার্লি তখন চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে এসে ফার্লি দেখে যে তার মাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে আমরা ওকটাকে দেখতে পাই, যে কিনা হোস্টেলের মালিক ম্যাংয়ের কাছে এসেছে। ওকটা এখানে ম্যাংকে জানায় যে ফার্লির অনেক বড় ধরনের বিপদ আসতে চলেছে। ম্যাং তখন কথাটি উমিকে জানাতে যায়, কিন্তু তখনই ওকটা পজেসড হয়ে ম্যাংকে সেখানে ভয় দেখাতে শুরু করে, এমনকি সে ম্যাংকে মেরে ফেলে। ঠিক তখনই ম্যাংয়ের ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা তার স্বপ্ন ছিল। এরপর ম্যাং উমিকে সমস্ত ঘটনা খুলে বলে। এদিকে ফার্লি যখন তার মাকে খাঁচা থেকে বের করে, ঠিক তখনই তার মা ইফরিত জিনে পরিণত হয়ে যায়, অর্থাৎ ইফরিত জিন তার মায়ের রূপ ধারণ করেছিল। ফার্লি এখানে প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ ফার্লিও এতক্ষণ স্বপ্ন দেখছিল। কিন্তু এমন সময় ফার্লির কাছে ইয়োলা চলে আসে, আর ইয়োলা যেহেতু পজেস ছিল তাই ইয়োলাকে দেখে ফার্লি অনেক ভয় পেয়ে যায়। এদিকে ইয়োলা এখানে ফার্লিকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু ফার্লি কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সে আর্গা এবং র্যানোকে ফোন করে তাকে বাঁচাতে আসতে বলে। ঠিক তখনই ইয়োলা ফার্লিকে খুঁজে পেয়ে যায়, আর ফার্লি এখানে ইয়োলার হাত থেকে বাঁচার চেষ্টা করে। এক পর্যায়ে দেখা যায় ইয়োলা ফার্লিকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে র্যানো চলে আসে, আর সে সঙ্গে সঙ্গে ইয়োলাকে মেরে অজ্ঞান করে ফেলে। ততক্ষণে আর্গা সবাইকে নিয়ে এখানে চলে আসে। তাদের সঙ্গে এখানে উমিও ছিল, ফলে সঙ্গে সঙ্গে উমি ইয়োলার কাছে এসে দোয়া পড়তে শুরু করে। কিন্তু এতে করে দেখা যায় তাদের পুরো রুমটি এক ধরনের ধোঁয়া দিয়ে ভরে গিয়েছে, আর এই ধোঁয়ার কারণে সেখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। তাই তারা সকলেই সেই রুম থেকে বাহিরে চলে আসে, কিন্তু বাহিরে আসার পর তারা তাদের সঙ্গে ফার্লিকে দেখতে পাচ্ছিল না। তাই তারা সবাই মিলে ফার্লিকে খুঁজতে শুরু করে, আর কিছুক্ষণ পর তারা ফার্লিকে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। এরপর উমি যখন ফার্লির শরীর স্পর্শ করে তখন সে একদম আঁতকে ওঠে, কারণ উমি এখানে বুঝতে পারে
যে ইফরিত জিন ফার্লিকে তাদের জগতে নিয়ে গিয়েছে, আর সেখান থেকে ফার্লিকে ফিরিয়ে আনা কোনো সাধারণ বিষয় নয়। উমি তখন সেখানে থাকা সবাইকে আয়াতুল কুরসি পড়তে বলে, আর সে নিজে তার সমস্ত শক্তি কাজে লাগিয়ে তার বংশ পরম্পরায় থাকা জিনদের সাহায্যে ইফরিত জিনের জগতে চলে যায়। এদিকে ইফরিত জিন ফার্লিকে একটি রক্তের পুকুরে ডুবিয়ে রেখেছিল, আর ফার্লি এখানে ইফরিত জিনের আওয়াজ শুনতে পাচ্ছিল। ইফরিত জিন এখানে ফার্লিকে বলে, এটাই তোমার পাপের শাস্তি। তোমরা কোনো পাপ করার আগে কখনো চিন্তা করো না যে তোমাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এখন এটাই তোমার কর্মফল। এরপর ইফরিত জিন ফার্লিকে সেই রক্তের পুকুরে ডুবিয়ে ফেলছিল, কিন্তু ফার্লি এখানে প্রচণ্ড চিৎকার করতে থাকে, আর সে বারবার তার পাপের জন্য মাপ চাইতে থাকে। কিন্তু ইফরিত জিন তার কোনো কথাই শুনছিল না। ঠিক এমন সময় সেখানে উমি চলে আসে, আর সে ফার্লিকে সেখান থেকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু ইফরিত জিনের সঙ্গে সে পেরে উঠছিল না। উমি তখন বুদ্ধি করে ফার্লিকে তওবা করায়, আর সে তার সঙ্গে উমিকে সূরা নাস এবং ফালাক পড়তে বলে। এরপর উমি সূরা পড়তে শুরু করে, আর ফার্লিও যখন তার সঙ্গে সূরা পড়তে শুরু করে, ঠিক তখনই ইফরিত জিন দুর্বল হতে থাকে। উমি মন দিয়ে এখানে একের পর এক সূরা পড়ছিল, যার ফলে এক পর্যায়ে ইফরিত জিন ফার্লিকে ছাড়তে বাধ্য হয়। তাই সঙ্গে সঙ্গে উমি তাকে বাস্তব দুনিয়াতে ফিরিয়ে আনে। ফলে ওকটা ফার্লি এবং ইয়োলার উপর থেকে গিবা সরে যায়, অর্থাৎ এবারের মতো ইফরিত জিন তাদেরকে ছেড়ে দেয়। ফলে সকলের মনেই স্বস্তি ফিরে আসে। উমি তখন তাদের তিনজনকে এবার ভালোভাবে চলতে বলে, আর সকল ধরনের পাপ কাজ থেকে তাদেরকে দূরে থাকতে বলে। পরের দিন সকালে ফার্লি এবং ইয়োলা একে অপরের কাছে ক্ষমা চায়, কারণ তারা দুজনই দুজনের উপর অন্যায় করেছে। তাই তারা এখন দুজন দুজনকেই ক্ষমা করে দেয়। তবে ইয়োলা এখানে ফার্লিকে জানায়, সেদিন সে ইয়োলার যেই ছবিটি দেখে রাগ করেছিল, সেটা আসলে সেদিনের ছবি ছিল না, বরং সেই ছবিটি ছিল